হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপিটা দেখাবো। চিতই পিঠা এভাবে সাদাভাবে কিভাবে তৈরি করতে হয় ফুলকো ফুলকো, অসংখ্য জালি মানে ভেতরে অনেক অসংখ্য জালি হবে এবং উপরের দিকটা হবে একদম ফ্লাপি বা ফুলকো। তো সেরকম একটা চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠাগুলো খুবই নরম এবং সফট হবে এবং খেতেও অনেক বেশি মজাদার। শীতকাল ছাড়াও সারা বছরই কিন্তু চিতই পিঠাটা খাওয়া যায়, তবে শীতকালে কিন্তু এই পিঠাটা অনেক বেশি পরিমাণে বানিয়ে খাওয়া হয়। চিতই পিঠার রেসিপির সাথে এখানে বরিশালের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের ঝোলটাও আপনাদের আজকে শেয়ার করব। এটাও কিন্তু অনেক বেশি মজাদার। প্রথমেই আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালটা আমি প্রায় 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এটা একদম ভেজানো শেষ। এ পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দেব। গরম পানিটা একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে না, আবার একদম কুসুম গরম পানিও ব্যবহার করা যাবে না। ফুটন্ত গরম পানির আগে পানি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠবে, কিন্তু পানিটা ফুটে যাবে না, এমন পানিটাই ব্যবহার করতে হবে। তো এই পানি দিয়ে এই চালটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আজকে চিতই পিঠার ব্যাটারটা আমি আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর তৈরি করব। মানে ব্যাটারটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে। এটাকে আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়েও ব্যবহার করতে পারবেন, সেই টিপসটাও আপনাদের বলে দিব। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে কিভাবে পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছে। চালগুলো ধোয়ার পরে ব্লেন্ডারে জগে করে আমি এখানে চাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যতটুকু এই জগে ধরে। তো চালগুলো দেওয়ার পরে এখানে একটা উপকরণ দিতে হবে। কোনো রকম বেকিং সোডা দেওয়া লাগবে না, ভাতের চাল দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র একটা উপকরণ দিতে হবে। সেটা দিলেই এখানে পিঠাগুলো খুব সুন্দরভাবে নরম এবং ফুলকো ফুলকো হবে। কোনো রকম বেকিং পাউডার ছাড়া, ভাতের চাল ছাড়া শুধুমাত্র একটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে ভাত। আমরা যে ভাতটা রান্না করি সেই ভাতটা এখানে দিতে হবে। তো দুপুরবেলা যে ভাতটা রান্না করেছিলাম সেখান থেকে 1 চামচ ভাত আমি এই ব্লেন্ডারে জগে দিয়ে দিয়েছি চালের সাথে, এবং এটাকে একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। চাল এবং ভাতটা ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে এটা যেন খুবই মিহি হয়, ঠিক আছে? তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। ব্যাটারটা কিন্তু একদম খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এগুলো ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই মসৃণ, একদম মানে মিহি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একইভাবে আমি অন্য যে চালটা আছে সেই চালের সাথে আরেকটু ভাত মিশিয়ে তারপর এটাকেও আবার ব্লেন্ড করে দেবো। 1 চামচের মতো ভাত মিশিয়ে নিলাম এবং এটাকেও এখন আবার ব্লেন্ড করে নিয়েছি। চিতই পিঠার জন্য যে ব্যাটারটা লাগবে সেটা ব্লেন্ড করা হয়ে গেছে। এটা অনেক বেশি থকথকে বা ঘন, মানে এটার থিকনেসটা অনেক বেশি। তো এ কারণে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে, নর্মাল টেম্পারেচারের পানি। যেহেতু আমি গরম পানি দিয়ে এই চালগুলো ধুয়ে নিয়েছিলাম, তাই এখানে নর্মাল পানিটাই ব্যবহার করতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিতই পিঠাতে তো লবণ দিতেই হয়, এছাড়া তো আর অন্য কিছু দিতে হয় না। তো এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়ে করলে সবথেকে বেশি ভালো হয়। ভিডিওতে দেখতে খারাপ লাগবে বলে আমি এটা চামচ দিয়েই করে নিচ্ছি, তবে হাত দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো মানে অনেক বেশি ফ্লাপি হবে, অনেক বেশি নরম হবে এবং ফুলকো ফুলকো হবে। তো ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চিতই পিঠার ব্যাটারের ভিতরে কোনো মতে বেকিং সোডা ব্যবহার করবেন না বা বেকিং পাউডার। তো এতে করে চিতই পিঠার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় আমার কাছে যতটুকু মনে হয়। আজকে চিতই পিঠাগুলো আমি লোহার সাজে বানিয়ে নেব। তো একটা সাজের খাজের ভেতরে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। লোহার খাজ বলে আমি এখানে সরিষার তেল দিয়েছি, তা না হলে দিতাম না। খাজটা খুব ভালোভাবে মানে সাজটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে বেটারটা ঢেলে দিচ্ছি। এটাই হচ্ছে প্রথম সাজের প্রথম খাজের পিঠা। তো আপনারা এখানে মাটির সাজও ব্যবহার করতে পারেন। ঠিক সেম প্রসেসে নিচে একটা তাওয়া দিয়ে উপরে সাজটা ব্যবহার করবেন। এতে করেই পিঠাটা সাদা হবে, মানে নিচের দিকটা কালচে হবে না, কখনোই কালচে হবে না। একদম উপরটাও সাদা থাকবে এবং নিচটাও সাদা থাকবে। তো নিচে একটা তাওয়া ব্যবহার করবেন, মোটা তাওয়া। তাওয়াটা ব্যবহার করলেই পিঠাগুলো একদম সাদা হবে এবং এই পিঠাগুলো অনেক বেশি নরম থাকবে। আর ভেতরে হচ্ছে অনেকগুলো অসংখ্য ছিদ্র হবে। উপরের দিক থেকে ছিদ্রগুলো বোঝা যাবে না, কিন্তু ভেতরে অনেক বেশি পরিমাণে ছিদ্র থাকবে আর উপরের দিকটা ফুলকো ফুলকো হবে। পিঠাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। আসলে লোহার সাজ বলে পিঠাগুলোর সাইজ বা দেখতে একটু অন্যরকম লাগছে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল পিঠাগুলো।
তো এভাবেই আমি চিতই পিঠাগুলো তৈরি করে নিই। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমনটাই মজা। এই পিঠাগুলো অনেক বেশি সফট থাকে অনেকক্ষণ, কারণ হচ্ছে আমি হটপটের ভেতরে পিঠাগুলো রেখে দেই। এতে করে অনেকক্ষণ গরম থাকে এবং সফট থাকে। আর এটা মানে সফট থাকলে আমার ছেলে খেতে খুব বেশি পছন্দ করে। তো এভাবেই আমি আসলে পিঠাগুলো সবসময় তৈরি করি। নিচের দিকটাও একদম সাদা থাকে এবং উপরের দিকটাও খুব সাদা হয় আর ফুলকো ফুলকো হয়। পিঠাগুলো একটু আপনাদের ছিঁড়ে তারপর দেখাচ্ছি। উপরে ফুলকো হওয়ার কারণে জালি জালিটা বোঝা যায় না, কিন্তু ভেতরে কিন্তু অসংখ্য জালি রয়েছে। আর এই পিঠাগুলো যদি আপনারা মানে ভিজান দুধের ভেতরে, তাহলে কিন্তু অনেক বেশি মানে নরম হবে, আর এই পিঠাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। এভাবেই আপনারা চিতই পিঠা কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর আজকে আমি বরিশালের ঐতিহ্যবাহী চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য এই ঝোলটা বরিশালে তৈরি করা হয়, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি অনেকগুলো, তো সেগুলোকে আমি এভাবে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে এখানে গরম মশলা জিরা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা হালকা কালার করে ভেজে নারকেল বাটা দিয়ে দিয়েছি। নারকেল বাটাটা কোনো মতেই স্কিপ করা যাবে না। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, সেই সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। খুব ঝটপট করেই আমি হাই স্পিডে দেখাচ্ছি ভিডিওটা, তা নাহলে বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, এখনই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটা ঝোল হবে তাই এটাতে পানির পরিমাণটা বেশি হবে। তো এটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এভাবেই কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের ঝোলটা রান্না করা হয় এবং এটা রুটি দিয়েও যেমন খাওয়া যায়, চালের রুটি, আবার এই চিতই পিঠা দিয়েও কিন্তু খাওয়া যায়। তো এই যে ঝোলটা এবার আমি একটা বাটিতে তুলে নেব। আজকের চিতই পিঠাটা আমি এই ঝোল দিয়েই খাবো। খুবই মজাদার এই ঝোলটা। এই ঝোল দিয়ে চিতই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এই ঝোলের ভিতরে কিন্তু আপনারা কোনোভাবেই নারকেল বাটাটা স্কিপ করবেন না, মানে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এটা বাদ দিলে এই ঝোলটা কিন্তু খেতে মজা লাগে না। যদি নারকেল বাটা না দিতে পারেন তাহলে এই ঝোলটা কখনোই তৈরি করে খাবেন না। যদি দিতে পারেন তাহলে এই ঝোলটা তৈরি করবেন। একবার খেয়ে দেখবেন যে এভাবে যদি ঝোল দিয়ে তৈরি করে পিঠাগুলো খান, আপনারা এর স্বাদ আসলে মুখে লেগে থাকার মতো। আজকের ভিডিওতে আমি বরিশালের ঐতিহ্যবাহী এই ঝোলটা আপনাদের তৈরি করে দেখিয়েছি, আর সেই সাথে ফুলকো ফুলকো নরম চিতই পিঠার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। দুইটা রেসিপি অত্যন্ত সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এবং এভাবে যদি আপনারা তৈরি করেন, আপনাদের চিতই পিঠা ফুলতে যেমন বাধ্য, সেই সাথে অসংখ্য ছিদ্রযুক্ত হবে। শুধুমাত্র আপনারা এই চালের ভেতরে ভাতটা ব্যবহার করবেন। আর শুকনো চালের গুঁড়ো দিয়ে যদি পিঠা বানাতে যান, তাহলে শুকনো চালটা গরম পানি দিয়ে তারপর এটাকে মানে ব্যাটার তৈরি করতে হবে। মানে যে পানিটা ফুটান্তও থাকবে না, আবার কুসুম গরমও থাকবে না। কুসুম গরম পানির থেকে একটু বেশি গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন এবং ভাতটা ব্লেন্ড করে দিতে ভুলে যাবেন না। তাহলে কিন্তু চিতই পিঠাটা ফুলকো ফুলকো হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।